ভাঙল অনেক বেলায়, ঘরে ঝল, জানালা ভেঙে পায়ের পাতায় রোদ পড়েছে, পা চিরবিট করছে, শরীরে আরামদায়ক আলস্য, রোদ থেকে পা সরিয়ে নিতেও আলসেমি লাগছে। রাতে রেল লাইন পতিত দুঃস্বপ্নের পরেও ঘুম যে শুধু ভালো হয়েছে তা নয়, খুব ভালো হয়েছে। ঘুমের ট্যাবলেট চমৎকার কাজ করেছে। ট্যাবলেটের নাম ধাম জেনে নিতে হবে। সকালে জেগে ওঠার পরের 10 মিনিটের আলসেমির আনন্দের সীমা নেই। নবনীর খাটে উঠে বসতেও ইচ্ছা করছে না। কেউ যদি টেনে বিছানায় বসিয়ে দিত, কাজের ছেলেটার নাম মনে হচ্ছে না। তাকে ডেকে ফুটন্ত পানির কথা বলতে হবে। এই ছেলে চা কেমন বানায় এখন জানা হয়নি। দিনের প্রথম চাটা খারাপ হলে পুরো দিনটাই নষ্ট হবে। দিনের প্রথমটা এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস ঠান্ডা পানি নবনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সে যে কদিন এখানে থাকবে, ঠান্ডা পানির সমস্যা হবে। রাতে ঘুমোতে যাবার আগে ঠান্ডা পানি পাওয়া যাবে না, এটা ভেবে নবনীর এখন খারাপ লাগছে। অনিস যে বাড়িতে নেই এটা বোঝা যাচ্ছে। সিক্স সেন্স কিনা কে জানে। কে বাড়িতে আছে কে নেই এটা নবনী চোখ বন্ধ করে বলে দিতে পারে। কেউ যখন বাড়িতে থাকে তখন তার শরীরের জীবন্ত গন্ধ বাড়িতে ভাসতে থাকে। সে চলে গেলে গন্ধটা চলে যায়। ছোটবেলায় এই পরীক্ষা সে অনেকবার দিয়ে অনেক লোকজনকে চমৎকৃত করেছে। এখনো এই পরীক্ষা দিতে ভালো নম্বর পাওয়া যাবে। নবনী উঠে বসল। এমনিতেই ঘুম ভাঙার পর তার মন প্রফুল্ল ছিল। উঠে বসার পর মন প্রফুল্লতম হয়ে উঠল। খাটের মাথার পাশে রাখা টেবিলে ফ্লাস্ক, ফ্লাস্কের পাশে টি ব্যাগ, চিনি, দুধ। কাজটা আনিস করে গেছে। ফ্লাস্কে গরম পানি যে আছে এটা নিশ্চিত। নবনী টেবিলের হাতে হাত বাড়ল। ফ্লাস্কের পাশে খাম, আনিস চিঠি লিখে গেছে। আনিসের হাতের লেখা ডাক্তারদের হাতের লেখার মতো জড়ানো না, স্পষ্ট সুন্দর অক্ষর। নবনী খাম খুলে চিঠি বের করল। নবনী, খুব আরাম করে ঘুমাচ্ছ বলে ঘুম ভাঙালাম না। সকাল 8টায় আমাকে ক্লিনিকে যেতে হয়। ভেবেছিলাম আজ ছুটি নিয়ে তোমার ঘুম ভাঙার জন্য অপেক্ষা করব। সম্ভব হলো না। ফ্লাস্ক ভর্তি গরম পানি রেখে গেলাম। আরো কিছু যদি লাগে সুজাত মিয়াকে বলবে, সে ব্যবস্থা করবে। সে কথা বলে না কিন্তু কাজে খুব দক্ষ। নাস্তা খেয়ে নিয়ে আমার ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে। দুপুরে কি খেতে চাও সুজাত মিয়াকে বলবে। তোমার যা খেতে ইচ্ছে করে বললেই সুজাত হয়ে বলবে। ও সব রান্না জানে। আনিস। নবনী চায়ের কাপে চুমুক দিয়ে গম্ভীর গলায় ডাকল, সুজাত মিয়া। সুজাত দরজা ধরে দাঁড়াল। তার চোখে মেঝেতে পায়ের বুড়ো আঙুল দিয়ে সে মেঝেতে অদৃশ্য নকশা করছে। বৃষ্টি সেই নকশায় নিবদ্ধ। সুজাত মিয়া যে শুধু কম কথাই বলে তা না, চোখের দিকেও তাকায় না। তোমার ভাইজান চিঠিতে লিখেছে আমি দুপুরে যা খেতে চাই তাই রেঁধে খাওয়াবে, পারবে? সুজাত চোখের দিকে না তাকিয়েই হ্যাঁ সূচক মাথা নাড়ল। নবনী গম্ভীর গলায় বলল, দুপুরে আমি পিজা খেতে চাই। পিজা বানাবে? ঠিক আছে। সুজাত এবার চোখের দিকে তাকালো এবং চট করে চোখ নামিয়ে নিল না, তাকিয়েই রইল। নবনী বলল, আমি এই বাড়িতে আসার পর থেকে লক্ষ্য করেছি তুমি কারোর চোখের দিকে তাকাও না। ক্রমাগত নিচের দিকে তাকিয়ে থাকো বলে তোমার ঘাড়ও বকের মতো বেঁকে গেছে। তুমি যাতে আমার চোখের দিকে তাকাও এই জন্যই পিজা খেতে চেয়েছি। আমি নিশ্চিত ছিলাম পিজা খেতে চাই শুনলেই তুমি চমকে আমার চোখের দিকে তাকাবে। বুঝতে পারছো কি বলছি? নবনী হাসিমুখে উত্তরের জন্য অপেক্ষা করছে। সুজাত মিয়া উত্তর দিল না, চুপ করে রইল। নবনী বলল, এখন তোমাকে চা বানানো শেখাবো, মন দিয়ে শিখবে। এরপর থেকে যেভাবে শেখালাম ঠিক সেইভাবে চা বানিয়ে নেবে, পারবে না? সুজাত হ্যাঁ সূচক মাথা নাড়ল। নবনী বলল, চা বানানো শেখাবার পর আমি তোমাকে নিয়ে গ্রাম দেখতে বের হব। তোমাদের এখানে শ্মশান ঘাট আছে। তোমার ভাইজানের চিঠি পড়ে জেনেছি সেখানে শ্মশান বন্ধুদের একটা বাসর, একটা বসার ঘর আছে যার মেঝে শ্বেত পাথরে বাঁধানো। আমাকে সেখানে নিয়ে যাবে? জি। আচ্ছা। এই তো কথা বলেছ, এখন থেকে আমার সঙ্গে কথা বলবে। এসো এখন চা বানানো শেখাই। ওয়ার্কশপ অন টি মেকিং। সুজাত ফিসফিস করে বলল, চা বানাইতে জানি।
নবনী কড়া গলায় বলল, বাজে কথা বলবে না। চা বানানো রন্ধন শিল্পের অতি কঠিন অংশ। খুব কম মানুষই এটা জানে। আমি কি করছি মন দিয়ে দেখো। প্রথমে কাপে দুটা টি ব্যাগ নিলাম। এক চামচ গরম পানি ঢেলে দিলাম টি ব্যাগের মধ্যে। ব্যাগের ভেতরে শুকনো চা পাতা এই পানিতে নরম হতে হবে। এই ফাঁকে চায়ের কাপ চামচ ধুয়ে ফেলতে হবে গরম পানিতে। গরম পানিতে চায়ের চামচ ধোয়া অতি জরুরি। এতে চামচটা গরম হয়। তা না করলে ঠান্ডা চামচ চা থেকে অনেকটা তাপ নিয়ে নেবে। চা হয়ে যাবে ঠান্ডা। সুজাত কাছে এগিয়ে এসেছে, খুবই আগ্রহ নিয়ে চা বানানো দেখছে। সে নবনীর চোখের দিকে কোনো রকম সংকোচ ছাড়াই তাকাচ্ছে। নবনী বলল, তোমাদের গ্রামের পাশ দিয়ে রেল লাইন গিয়েছে না? সুজাত মাথা নাড়ল। নবনী বলল, মাথা নাড়ানাড়ি করবে না, মুখে কথা বলো। গ্রামের পাশ দিয়ে রেল লাইন গিয়েছে? দূর আছে, জংলা পার হইয়া যাইতে হয়। তোমাদের এদিকে জঙ্গল আছে নাকি? হুম। কত দূর? মেলা দূর। হাঁটতে হাঁটতে যাওয়া যাবে? উঠতে দিরম হইল, দুপুর পার হইল। হোক দুপুর পার, চলো রেল লাইন দেখতে যাবো। তোমার ভাইজান দুপুরে ভাত খেতে এসে দেখবে ঘর তালাবদ্ধ, কেউ নেই। সে আমাদের কোথাও খুঁজে পাবে না। মজা ভালোই হবে। রেল লাইন দেখার পর যদি দেখি হাতে সময় আছে, তাহলে মন্দির দেখতে যাব। নবনী মিটিমিটি হাসছে। সুজাত মিয়ার মনে হলো, ভাইজানের স্ত্রী মানুষটা অন্যরকম। ভাইজান ভালো, তার স্ত্রীও ভালো। দুজন দুই রকম ভালো। একটা ব্যাপার শুধু মিলছে না, ডাক্তার সাহেবের পরিবার অতিরিক্ত সুন্দর। যারা অতিরিক্ত সুন্দর তারা ভালো হয় না। তাদের মধ্যে বড় কোনো দোষ থাকে, এটা পরীক্ষিত। নবনীর মাথায় বাহারি লাল রঙের ছাতা। সুজাত মিয়ার কাঁধে ব্যাগ। ব্যাগ ভর্তি চায়ের সরঞ্জাম। নবনী এগুচ্ছে দ্রুত পায়ে। ঝাঁঝা রোদ, কিন্তু তার হাঁটতে ভালো লাগছে। মাঝে মাঝে গরম বাতাসের ঝাপটা চোখে মুখে লাগছে। শরীর চিরবির করে উঠেছে। এই চিরবিরানিও ভালো লাগছে। গ্রামের মানুষজন কৌতূহলী চোখে তাকে দেখছে। তাদের কৌতূহলী চোখের দিকে তাকাতেও মজা লাগছে। তারা কি ভাবছে জানতে পারলে ভালো হতো। এটা সম্ভব না। সুজাত মিয়া এখন বেশ সহজভাবেই নবনীর সঙ্গে গল্প করছে। তার গল্প বলার ভঙ্গি খুবই সংক্ষিপ্ত। গল্প শুরু করে সে চুপ করে যায়। বাকি অংশ প্রশ্ন করে বের করতে হয়। যেমন সুজাত মিয়া বলল, মেয়ে আসছে, হলদা বোরকা। নবনী বলল, কোন মেয়ে এসেছে বোরকা পরে? ইমাম সাহেব। যিনি মারা গিয়েছেন সেই ইমাম সাহেব? হুম। সকিনা। সকিনা কি মেয়ের নাম? হুম। কবে এসেছে? আজ সকালে। খুব কাঁদতেছিল? কাঁদারই তো কথা, বাবা মারা গেছে, বাবার কবর দেখতে এসেছে। কাঁদবে না তো কি করবে, খিলখিল করে হাসবে। দুই হাত দিয়া তেঁতুল গাছ ধরে কাঁদতেছিল। যে তেঁতুল গাছে তার বাবা ফাঁসি দিয়েছিল সেই তেঁতুল গাছ। আহারে বেচারি, তেঁতুল গাছ কাইটাই ফালাইব। চেয়ারম্যান সাহেব হুকুম দিছে। তেঁতুল গাছ কাটাবে কেন? তেঁতুল গাছে দোষ লাগছে। মানুষ যে গাছে ফাঁস নেয়, এই গাছ দোষ লাগে। নবনী সুজাত মিয়ার দিকে তাকালো। গল্প শেষ হয়েছে কিনা, আরো কিছু বাকি আছে সেটা জানার চেষ্টা। সুজাত নিঃশ্বাস ফেলে বলল, তেঁতুল গাছটার তেঁতুল ছিল খুবই মিষ্টি। নবনী ধমক দিয়ে বলল, বাজে কথা বলবে না সুজাত মিয়া। তেঁতুল কখনো মিষ্টি হয় না। তেঁতুল একটা টক ফল। আরবের তেঁতুল মিষ্টি হয়? এটা তো আরব না, বাংলাদেশ। তাছাড়া ওই তেঁতুল গাছের তেঁতুল আমি খেয়েছি, ভয়ঙ্কর টক। আমার সঙ্গে কখনো বানিয়ে কথা বলবে না। আমি নিজে কখনো বানিয়ে কথা বলি না। অন্যরা বললে রাগ হয়। বুঝতে পারছো? যে সুজাত মিয়া, তোমার খিদে লেগেছে? না। খিদে লাগলে বলবে। ব্যাগে বিস্কিট আছে, আপেল আছে। রেল লাইন আর কত দূর? দূর নাই? অনেকক্ষণ থেকেই তো বলছো দূর নাই, তারপরেও তো দেখা পাচ্ছি না। সুজাত মিয়া দাঁত বের করে হাসল। কারণ অনেকক্ষণ থেকে সে যদিও দূর নেই বলছিল, এখন সত্যি আর দূর নেই। বাঘটা পার হলেই রেল সড়ক।
নবনী রেল সড়কে উঠে এসেছে। সে খুবই বিস্মিত বোধ করছে। অবিকল এরকম রেল লাইন সে স্বপ্নে দেখেছে। কোথাও দৃষ্টি আটকাচ্ছে না, যতদূর চোখ যাচ্ছে ফাঁকানো। রেল লাইনের দুপাশে কাশবন, বাতাসে কাশফুল কাঁপছে, ঢেউয়ের মতো হচ্ছে। স্বপ্নের কাশফুলগুলো এভাবেই কাঁপছিল। রেল লাইনের স্লিপারে পা রেখে রেখে নবনী এগুচ্ছে। তার শরীর কেমন ঝিমঝিম করছে। স্বপ্নে সে এভাবেই হাঁটছিল। স্বপ্নে সে ছিল একা। এখানে তার পাশে আছে সুজাত মিয়া। পা ছোট বড় হলেও সুজাত দ্রুত হাঁটতে পারে। নবনী বলল, আশেপাশে কোনো ব্রিজ আছে? নদীর উপর পুল? সুজাত মিয়া বলল, আছে। কোথায়? সামনে না পেছনে? সামনে। তালবন্দির পুল। যাইবেন? নবনীর খুবই যেতে ইচ্ছা করছে। ব্রিজটাও স্বপ্নের ব্রিজের মতো কিনা দেখা দরকার, কিন্তু আজ না, অন্য আরেকদিন যাবে। একা একা যাবে, হয়তো কালই যাবে। সুজাত মিয়া যে যেভাবে শিখিয়েছি সেই ঠিক সেভাবে চা বানাতো। রেল লাইনের উপর পা ছড়িয়ে বসে খাবো। ট্রেন আসবো। ট্রেন আসনের সময় হয়েছে। দুপুরের ট্রেন। আসুক না ট্রেন। ট্রেনের মতো আসবে, আমরা আমাদের মতো চা খাবো। তখনই ট্রেনের লাইনের উপর বসেছে। কি মনে করে যেন মাথার উপর ধরে রাখা ছাতাটা ছুঁড়ে ফেললো। বাতাস লেগে সেই ছাতা ভাসতে ভাসতে কাশফুলের দিকে যাচ্ছে। সুজাত মিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। সে বেশ চিন্তিত বোধ করছে। জিনের আসর হয়নি তো? মেয়ে রূপবতী হলে জিনের নজর হবেই। সেই সময় যদি ভর দুপুরে খোলা চুলে জংলার ভেতর দিয়ে যায়, তাহলে তো কথাই নাই। আনিসের ক্লিনিকে আজ রোগীর খুব ভিড়। এর মধ্যে একজন এসেছে সাপে কাটা রোগী। এই সময় সাপে কাটা রোগী আসে না। শীত আসতে শুরু করেছে। সাপদের এখন দীর্ঘদিনের জন্য গর্তে ঢোকার প্রস্তুতি নেবার সময়। মানুষদের গায়ে ছোবল দেওয়ার চেয়েও তারা ব্যস্ত থাকে ঘুমোবার আয়োজনে। সাপে কাটা রোগীকে ঘিরে বেশ ভিড়। রোগীর বয়স 40-45। অত বলশালী ব্যক্তি। সে ঝিম মেরে গেছে। রোগীর ছেলেমেয়ে এবং 2 স্ত্রী চলে এসেছে। দুজন স্ত্রী পাল্লা দিয়ে কাঁদছে। আনিস রোগীর কাছে গিয়ে দাঁড়ালো। আগে সাপে কাটা রোগীকে কেউ ক্লিনিকে আনতো না। ওঝা ডাকিয়ে ঝাড়ফুঁক করতো। আজকাল ক্লিনিকে আছে। আনিস অ্যান্টিভেনম ইঞ্জেকশন কিছু আনিয়ে রেখেছে। ইঞ্জেকশনগুলো দামি, ঠান্ডায় রাখতে হয়। ক্লিনিকে ফ্রিজ নেই। গরমে ইঞ্জেকশনগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার কথা। তাছাড়া এক এক ধরনের সাপের জন্য এক এক রকম অ্যান্টিভেনম। কোন সাপে কামড়েছে তা জানা দরকার। আনিসের ধারণা গ্রামের মানুষরা সাপের সঙ্গে বাস করলেও সাপ চেনে না। সাপে কাটা রোগী যে নিজের চোখে সাপকে ছোবল দিতে দেখেছে, সেও সাপটা কি রকম বলতে পারে না। কি সাপ? প্রশ্ন করলে একটাই উত্তর, কাল সাপ। আনিসকে দেখে রোগী হাউমাউ করে উঠল। ডাক্তার সাহেব, আমারে বাঁচান। কাল সাপ দংশন করছে। রোগীর কান্না শুনে তার 2 স্ত্রী আরো উঁচু গলায় কান্না শুরু করলো। এই দুজনের মধ্যে পাল্লাপাল্লির ব্যাপার আছে। দুজনেই চেষ্টা করছে কে কার চেয়ে বেশি শব্দ করে কাঁদতে পারে। রোগী ওদের দিকে তাকিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল, চুপ। দুজনেই সঙ্গে সঙ্গে চুপ করে গেল। কোথায় কামড় দিয়েছে? বুড়া আঙ্গুলের সিপাত। সাপটা দেখেছেন? আফসা আফসা দেখছি। কাল সর্প। 2 আঙ্গুলের ফাঁকে গভীর ক্ষত। সাপ দাঁত ফুটিয়ে এমন গভীর ক্ষত কখনোই করবে না। পুরো পা নীল হয়ে ফুলে উঠেছে। এটা হয়েছে শক্ত করে দড়ি দিয়ে বাঁধার জন্য। মাংস কেটে দড়ি ভেবে দড়ি ডেবে গেছে। পাও জইল্লা যাইতেছে ডাক্তার সাহেব। কতক্ষণ আগে কামড়েছে? সন্ধ্যা রাইতে সবল দিছে। হিসাব করতে জঙ্গলাতে গেছিলাম, তখন ঘটনা ঘটছে। গত বছরও এই জঙ্গলাত সাপের ছোবলে মানুষ মরছে। এই বছর মরবো আমি। পায়ে বাঁধন কখন দিয়েছেন? রাইতেই বান দিছি। খবর পাইয়া আমার বড় বউ এর বাপের বাড়ি থেকে ছোট শালক আসছে। এ শক্ত বান দিছে। আনিস বলল, আপনাকে সাপে কামড়ায়নি, কাটার খোঁচা লেগেছে। পায়ের বাঁধন খুলে দিলেই জ্বলুনি কমবে। আমি নিজের চোখে সাপ দেখছি ডাক্তার সাহেব। আপনার হাতে টর্চ, হারিকেন এইসব কিছু ছিল? জি না। তাহলে সাপটা দেখবেন কিভাবে? জঙ্গলে আলো কোথায়? কৃষ্ণপক্ষের রাত। রোগী চুপ করে গেল। আনিস তার পায়ের বাঁধন কেটে দিয়ে বলল, গরম চা 1 কাপ খান, খেয়ে বাড়ি চলে যান। রোগী পা ঝাড়া দিয়ে উঠে বসল। রোগীকে ঘিরে যারা দাঁড়িয়েছিল তারা খানিকটা হতাশ। সাপে কাটা রোগী গা ঝাড়া দিয়ে উঠে বসার মধ্যে
কোনো নাটকীয়তা নেই। এই গল্প কাউকে করলে সে মজা পাবে না। সাপে কাটা রোগী মারা গেছে, কলার ভেলায় তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই গল্প মজার। এই গল্প করতেও আনন্দ, শুনতেও আনন্দ। রোগী বিগড়ি ধরিয়ে গম্ভীর ভঙ্গিতে টানছে। এক স্ত্রী পাখা দিয়ে তাকে বাতাস করছে, অন্য স্ত্রী স্বামীর সেবা করার কোনো রকম কিছু না পেয়ে মন খারাপ করেছে। রোগী আনিসের দিকে তাকিয়ে বলল, ডাক্তার সাহেব, আমি সইল্লা যাইতেছি। আমার নামটা একটু ইয়াদ রাখেন, আমার নাম হেকিম আলী, সিলকান্দার হেকিম আলী। আপনার যে কোনো প্রয়োজনে আমি জান দিয়ে দিব। আপনি আমার দিয়েছেন, এই জীবন আমি আপনারে দিয়া দিলাম। জিলকান্দার হেকিম আলী দেনা রাখে না। আনিস আলী বলল, আমি জীবন দিব কি, আপনাকে তো সাপেই কামড়ায়নি। হেকিম আলী বিড়িতে লম্বা টান দিয়ে নিচু গলায় বলল, আমার যে সাপে কাটছে এটা আমি জানি, আপনি জানেন না। সাপের বিষ কেমনে আপনি পানি বানাইছেন সেটা আপনি জানেন, আমি জানি না। আমার জানার দরকারও নাই। তয় ডাক্তার সাহেব, একটা কথা আপনারে বইলা যাইতেছি, হেকিম আলী তার জীবন আপনার হাতে দিয়া গেল। নামটা ইয়াদ রাখবেন, জিলকান্দার হেকিম। আনিস বিরক্ত বোধ করছে। অঞ্চলের লোকজন তাকে নিয়ে গল্পগাথা বানানো শুরু করেছে, তার মধ্যে রহস্যময়তা আরোপ করার চেষ্টা করছে। গ্রামের মানুষ রহস্যমানক তৈরি করতে পছন্দ করে। আনিস জানে সে যে মাঝে মাঝে শ্মশান ঘাটটায় বসে থাকে তা নিয়েও গল্প তৈরি হয়েছে। এইসব গল্পের ফল বেশিরভাগ সময়ই শুভ হয় না। আজিজ মিয়া সকাল থেকেই আনিসের ক্লিনিকে বসে আছে। ভূতের ভয়ে রাতে তার ঘুম হয়নি। চোখ বন্ধ করলেই মনে হয় ইমাম সাহেব তার আশেপাশে আছেন। আজিজ মিয়া ডাক্তারের কাছে এসেছে ঘুমের ওষুধ নিতে। সেই ঔষধ তাকে আগেই দেওয়া হয়েছে, কিন্তু সে যাচ্ছে না। আনিসের ধারণা মানুষটা তাকে গোপন কিছু কথা বলতে চায়। ক্লিনিক ফাঁকা হবার পর আনিস বলল, আজিজ সাহেব, আপনি কি আরো কিছু বলবেন? আজিজ মিয়া অপ্রস্তুত গলায় বলল, না, কোনো কাজ নাই, এই জন্যই আপনার সামনে বসে আছি। আপনি রোগী দেখেন, এটা আমার দেখতে ভালো লাগে। আনিস বলল, আজকের মতো রোগী দেখা শেষ, আমি এখন উঠব। আমিও উঠবো ডাক্তার সাহেব, চলেন আপনাকে বাড়ি পর্যন্ত আগাই দেই। আনিস উঠে দাঁড়িয়েছিল, আবার বসে পড়ল। শান্ত গলায় বলল, আমি নিশ্চিত যে আপনি আমাকে কিছু বলতে চান, বলুন শুনি। আজিজ মিয়া বিব্রত গলায় বলল, মনটা অত্যধিক খারাপ, এইটা বলতে চাই, আর কিছু না। মন খারাপ কেন? জহির খান সাহেব আমারে দেখতে পারেন না, আমি কিছুই করি নাই, তারপরেও আমারে দেখতে পারেন না, এই জন্য মনটা খারাপ। আপনাকে দেখতে পারেন না কিভাবে বুঝলেন? এটা না বুঝার কোনো কারণ নাই। শখের জন্য আড়ং-এর একটা ষাঁড় কিনছিলাম, ওনার ধারণা হয়েছে আমি পাল্লাপাল্লি খেলায় নামছি। মনটা অত্যধিক খারাপ ডাক্তার সাহেব, রাইতে যে আমার ঘুম হয় না এইটাও একটা কারণ। খুবই মন কষ্টে আছি ডাক্তার সাহেব। কখন কি হয়? কখন কি হয় মানে? মানে কিছু না, এমনিই বললাম। আমার সামান্য টাকা পয়সা হইছে, এটা সত্য। তয় উনার সাথে পাল্লা দিব, এইটা কেমন কথা? আনিস বলল, তুচ্ছ জিনিস নিয়ে মন খারাপ করে থাকবেন না। জহির সাহেবের সঙ্গে সম্পর্ক খারাপ আছে, সম্পর্ক ভালো হবে। আদিস সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, সম্পর্ক ভালো হওয়ার কোনো আশা নাই। এমন বিপদে পড়েছি, এখন একলা চলাফেরা করি না। লোকে ভাবতেছে ভূতের ভয়ে একলা চলাফেরা বন্ধ করছি। ভূতের ভয়ে বাজারে লোকজনের মধ্যে থাকি। আসলে ঘটনা অন্য। কাউকে না বললা পারতেছিলাম না, বললা আপনারে বললাম। গ্রামের পলিটিক্স বড়ই কঠিন পলিটিক্স। আপনি শহরের ছেলে, আপনি বুঝবেন না। কোনোদিন শুনবেন আমার মরা লাশ পুষ্কুনিতে ভাসতেছে, গ্রামে রটনা হইব ভূতে আমারে পুষ্কুনিতে ফেইল্লা মারছে। আনিস বাসায় ফিরল দুপুর একটায়। বাসা তালা বন্ধ। লাবণী নেই, সুজাত মেয়েও নেই। বাড়ির বাইরের উঠানে আনিসের চুরি যাওয়া সাইকেল। কেউ একজন সাইকেলটা রেখে গেছে। আনিসের ভ্রু কুঁচকে গেল। চুরি যাওয়া সাইকেল ফেরত পাওয়া আনন্দের ঘটনা। সমস্যা হলো এখন এই সাইকেল নিয়ে নানান গল্প শুরু হবে। ডাক্তারকে সাধারণ মানুষের স্তর থেকে টেনে রহস্য মানবের স্তরে আনার প্রক্রিয়ায় সাইকেল ফেরত পাওয়ার ঘটনাটাও কাজ করবে। জহিরুদ্দিন খাঁ ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। বেলা দ্বীপ্রহর, তার ক্ষুধার উদ্রেক হয়েছে। গরম পানি আনা হয়েছে, জল চৌকিতে বসে তিনি গোসল সারবেন। গোসলের আগে তাকে কিছুক্ষণ দলাই মলাই করা হবে
এতে তার ক্ষুধা বৃদ্ধি হবে। দুপুরের খাবারটা আরাম করে খাবেন। দুপুরে খাবারের পর 2 ঘন্টা দিবানিদ্রা তার দীর্ঘদিনের রুটিন। রুটিনে ব্যতিক্রম করলেই শরীর জানান দেয়। গরম পানির বদলে একদিন যদি ঠান্ডা পানি দেন, সঙ্গে সঙ্গে গা ম্যাজম্যাজ, বদহজম। রুটিনের ব্যতিক্রম তিনি সচরাচর করেন না। আজ মনে হয় করতেই হবে। তার সামনে বেঞ্চে একজন বোরকাওয়ালি বসে আছে। এই বোরকা কঠিন বোরকা। বোরকার পেছনের মুখ দেখা দূরে থাক, চোখও দেখা যাচ্ছে না। বোরকাওয়ালির পরিচয় এবং উদ্দেশ্য জেনেও জহির খান বিস্মিত। মনে মনে বলেও ফেলেছেন, মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকতে হয়। মেয়ে মানুষ পুরুষ হবার চেষ্টা করলে সমূহ বিপদ। একমাত্র কেয়ামতের আগে আগে মানুষকে পুরুষের ওপরে স্থান দেয়া হবে। তখন তাদের চোখের ইশারায় সংসার চলবে। পুরুষ হবে ছাগলের মতো। তাদের একমাত্র কাজ হবে স্ত্রীর দিকে করুণ নয়নে তাকিয়ে ভ্যাঁ ভ্যাঁ করা। কিন্তু সেই কেয়ামতের তো এখনো দেরি আছে। জহিরুদ্দিন খাঁ বোরকাওয়ালির নাম আগে একবার শুনেছেন। তারপরেও মাথা সামান্য ঝুঁকিয়ে বললেন, তোমার নাম যেন কি বললা? বোরকাওয়ালি শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, আমার নাম সুকিনা। তুমি ইমাম ইয়াকুব মোল্লার মেয়ে? জি। তোমারই বিবাহের কথা চলতেছিল? পাত্র কলেজের শিক্ষক? জি। বিবাহ হয়েছে? জি না, বিবাহ ভেঙে গেছে। আফসোস, বিবাহ ভাঙলো কেন? বোরকাওয়ালি সহজ কিন্তু স্পষ্ট গলায় বলল, পাত্রপক্ষ বাবজানের খবরটা পেয়েছিল। তাকে ন্যাংটা করে হাঁটানো হয়েছে, তিনি ফাঁস নিয়ে মরেছেন। এইসব খবর শুনলে আত্মীয়তা হয় না। জহির খাঁ গম্ভীর গলায় বললেন, তুমি খবর যা পেয়েছো তার মধ্যে কিছু ভুল আছে। হাঁটানো হয় নাই, শাস্তি আমি দিয়েছি। আমি জানি সেরকম শাস্তি দেওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত দেওয়া হয় নাই। তার পরনের পায়জামা খোলা হয় নাই। তুমি নিজে যখন এসেছো খোঁজ খবর নাও। ঘটনা বিশ্বাস করা ঠিক না। বাবাকে এই শাস্তি কেন দেয়া হলো এটা নিয়েও আমি খোঁজ খবর করব। করো, অনুসন্ধান করে দেখো। কন্যা হিসেবে এটা তোমার কর্তব্য। আমি একটা মামলাও করতে চাই। জহির খাঁ অবাক হয়ে বললেন, কি মামলা? আমার বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে ভয়ঙ্কর লজ্জা দেওয়া হয়েছে। বাবা আত্মঘাতী হয়েছেন। যারা এই কাজটা করেছেন তাদের বিরুদ্ধে মামলা। জহির খাঁ খুবই মজা পাচ্ছেন এমন ভঙ্গিতে বললেন, করো, মামলা করো। থানা এখান থেকে দূরে আছে। প্রথমে নান্দাইল রোড যাও, সেখানে রিক্সা পাবে। মামলা ছাড়া আরো কিছু করার ইচ্ছা আছে? জি। বলো, সব একসঙ্গে শুনি। এখানে বাবার কবর হয়েছে। তার লাশ তুলে আমি আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাই। এটা করতে পারলে ভালোই হয়। কাঠের বাক্সে করে নিয়ে যাওয়া অসম্ভব না। মুন্সি মৌলবীরা কি বলে আগে জানতে হবে। তারা যদি বলেন লাশ নেওয়া যাবে, তাহলে নিয়ে যাবে। মুন্সি মৌলবীর কথা দিয়ে কি হবে? মুন্সি মৌলবীরা তো আমার বাবার জানাজাও করে নাই। কাজটা যে তারা ইচ্ছা করে করেছেন তা তো না। তারা কাজ করেছেন হাদিস কোরআন দেখে। যাই হোক, তুমি খাওয়া দাওয়া করেছো? না। পরিশ্রান্ত হয়ে আসছো, বিশ্রাম করো, গোসল করো, তারপর খাওয়া দাওয়া করো। তোমার থাকার জন্য একটা ঘর দিতে বলে দিব। কোনো অসুবিধা হবে না। তোমার পিতা যখন প্রথম এখানে এসেছিলেন তখন প্রায় 2 বছর আমার বাড়িতেই ছিলেন। পরে মসজিদের কাছে তার ঘর উঠায় দেওয়া হয়েছে। আমি আপনার এখানে থাকবো না। কোথায় থাকতে চাও? মসজিদের কাছে বাপজান যে বাড়িতে থাকতেন সেখানে থাকবো। তোমার সাথে কে এসেছে? কেউ আসে নাই। মামলা মোকদ্দমা, লাশ কবর থেকে তোলা সময়ের ব্যাপার। তোমাকে কয়েকদিন থাকতে হইতে পারে। একা থাকবা? হ্যাঁ, একা থাকবো। ভয় পাইতে পারো। নানান কথা এখন শোনা যায়। তোমার পিতাকে নিয়ে এই কথা তুমি বোধহয় শুনেছ। জি, আমি শুনেছি। এই জন্যই আমি আরো বেশি করে থাকতে চাই। ভূত প্রেতের কথা বাদ দাও। ভূত প্রেতের চেয়েও খারাপ জিনিস হলো মানুষ। এই অঞ্চলে খারাপ মানুষের অভাব নাই। তুমি অল্প বয়সী মেয়ে, একলা থাকবা। আমি ভয় পাই না। আপনি আমার থাকার ব্যবস্থা করে দিন। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে? আমি চাল ডাল কিনে নেব, নিজেই রান্না করে খাবো। জহির খাঁ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভর দুপুরে আমার বাড়িতে আসছো, এই বেলা খাওয়া দাওয়া করো। তারপর না হয় তুমি যেটা চাইতেছো সেটার ব্যবস্থা করা যাবে।
আমি আপনার এখানে খাবো না। আমি গৃহস্থ মানুষ, দুপুরে গৃহস্থের বাড়িতে না খেলে অকল্যাণ হয়। আপনি মনে কিছু নিবেন না, আমি আপনার এখানে খাবো না। আচ্ছা ঠিক আছে। বোকাওয়ালি উঠে দাঁড়ালো। জহির খাঁ তাকিয়ে রইলেন। মেয়েটা লম্বা, তার বাবা ছোটখাটো মানুষ ছিলেন, মুখ মতো হয়নি, আবার ব্যবহারেও অমিল আছে। বাবা ছিল ম্যাদা মারা, মেয়ে শক্ত ধরনের। মেয়ের জিদ আছে, তবে মেয়ে ছেলের জিদ থাকা খারাপ, পুরুষের জিদ ভালো। কথায় আছে, জিদের পুরুষ হয় বাদশা, জিদের মেয়ে হয় বেশ্যা। জহির খাঁ ভ্রু কুঞ্চিত অবস্থা। তিনি চিন্তিত বোধ করছেন না, তবে তার ক্ষীরা নষ্ট হয়ে গেছে। তার গোসলের পানি ঠান্ডা হয়ে গিয়েছে, পানি আবার গরম করতে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তার খাসলো বদি মিয়া শরীরে তেল মাখাতে শুরু করেছে। রসুন দিয়ে জাল দেয়া খাঁটি সরিষার তেল। এর সঙ্গে চায়ের চামচে 2 চামচ মধু মেশানো হয়েছে। এতে শরীরের বাহিরটা ঠান্ডা থাকে। শরীরের গোসলের ঠিক পরে পরে আধা গ্লাস তোকমার শরবত খান। তোকমার শরবত শরীরের ভেতরটা ঠান্ডা রাখে। ভেতর বাহির 2 দিক ঠান্ডা রাখতে হয়। বদি মিয়া, যে মেয়েটার কথাবার্তা কেমন শুনলা? ভালো। তেজ আছে? তেজ কয় প্রকার জানো? যে না। তেজ 2 প্রকারের, মুখের তেজ আর কাজের তেজ। যাদের মুখের তেজ থাকে তাদের কাজের তেজ থাকে না, যাদের কাজের তেজ থাকে তারার মুখে কোনো তেজ থাকে না। খুবই সত্য কথা। যে কুত্তা ঘেউ ঘেউ করে সেই কুত্তায় কামড়ায় না। অতি সত্য কথা। জহির খাঁ অলস গলায় বললেন, দেখি এখন একটা সিল্লুক ধরো, ভাঙাইতে পারি কিনা দেখি। গা দলাই মলাইয়ের সময় জহির খাঁ খুব হালকা মেজাজে থাকেন। বদিকে তখন শ্লোক ধরতে বলেন। জহির খাঁ শ্লোক ভাঙিয়ে অত্যন্ত আনন্দ পান। শ্লোক ভাঙানোর ব্যাপারে তার দক্ষতা আছে, বদি তাকে আটকাতে পারে না। বদি পিঠে তেল ধরতে ধরতে বলল, মাইয়া লোকের হাতে নাচে, 700 মুখ কার আছে? জহির খাঁ চোখ বন্ধ করে বললেন, মেয়ে মানুষের হাতে নাচে 700 মুখ? চালুনি, চালুনি চালে মেয়েরা, চালুনির হাজার হাজার ফুটা। হয়েছে? যে হইছে, কম দেখি। জলেতে জন্ম তার, জলে ঘর বাড়ি, ফকির নহে ওঝা নহে, মুখে আছে দাড়ি। জহির খাঁ বললেন, চিংড়ি মাছ। বদি আনন্দের সঙ্গে বলল, আপনার এ আটকানি কঠিন, আচ্ছা দেখি এটা পারেন নাকি। নৌকা নহে জলে চলে, শূন্যতেও চলে, দিনেতে দেখি না তারে, দেখিনি সকালে। কহেন কবি কালিদাস, এই সিল্লুক যে ভাঙতে পারে সে আমার দাস। জহির খাঁর মুখের হাসি বন্ধ হয়ে গেল, ভুরু কুঁচকে গেল। এই শ্লোকটা তিনি ভাঙাতে পারছেন না। তিনি গম্ভীর গলায় বললেন, এখন শরীরে পানি ঢালার ব্যবস্থা করো। বদি পানি ঢালতে শুরু করলো। জহির খাঁ বিরক্ত মুখে বসে রইলেন। বদিকে জিজ্ঞেস করলেই সে বলবে, জিজ্ঞেস করতে ইচ্ছা করছে না, মেজাজ খারাপ হচ্ছে, কবি কালিদাসের দাস হবার অপমানটা গায়ে দিচ্ছে। বদি, যে ডাক্তার সাহেব আর তার স্ত্রীর আইজ রাইতে আমার সাথে খানা খাইতে বলবা। যে আচ্ছা। নয়াপাড়া থাইক্যা সগির রে খবর দিয়ে আনবা, জাদু দেখাইব। শহরের মেয়ে গেরাইম্মা জাদু তো দেখে নাই, দেখলে খুশি হইব। যে আচ্ছা। তোমার শ্লোকটা কি আরেকবার বলো দেখি। নৌকা নহে জলে চলে, শূন্যতেও চলে, দিনেতে দেখি না তারে, দেখিনি সেকালে। জহির খাঁ চিন্তিত গলায় বললেন, জলেও চলে, শূন্যতেও চলে, বলো কি? বদি হাসি মুখে বলল, জিনিসটা হইল, জিনিস কি তোমার বলার প্রয়োজন নাই, আমি বাহির করতেছি। জহির খাঁ গভীর চিন্তায় ডুবে গেলেন। চৈত্র মাসের রোদে তালু ফাটে, কিন্তু এই রোদ তালু ভেদ করে মগজে ঢুকতে পারে না। আশ্বিন মাসের রোদ আবার অন্যরকম। এই রোদ তালু ভেদ করে মগজে ঢুকে যায়, মগজ ওলট পালট করে দেয়। ছাতা থাকা সত্ত্বেও নবনী আশ্বিন মাসের রোদ পুরোটা মাথায় নিয়েছে। রেল সড়ক থেকে ফেরার পথে মাথায় ছাতা দেয়নি। গায়ে রোদ লাগাতে তার তার নাকি ভালো লাগছে। সেই ভালো লাগা এখন উল্টো গীত গাইতে শুরু করেছে। বাড়িতে ফিরেই নবনী বমি করলো। আনিস অবাক হয়ে বলল, ব্যাপার কি? নবনী বলল, ব্যাপার বুঝতে পারছো না? বমি করছি, এই হলো ব্যাপার। তুমি ডাক্তার মানুষ, তুমি কি আমার আগে কাউকে বমি করতে দেখোনি? জহির বলল, কি হয়েছে? শরীর যেন কেমন করছে। তোমাকে অস্থির হতে হবে না, লম্বা গোসল দেবো, শরীর সেরে যাবে।
আনিস বলল, দেখি তো জ্বর এসেছে কিনা। জ্বর দেখতে হবে না, তুমি দয়া করে সামনে থেকে যাও। কটকটা রঙের কি পাঞ্জাবি পরেছো, চোখে লাগছে। কোথায় গিয়েছিলে? রেল সড়ক দেখতে গিয়েছিলাম। বলো কি, অনেক দূর তো, হেঁটে গিয়েছো? নবনী বলল, না হেঁটে কেন যাব, হেলিকপ্টার চার্টার করে গিয়েছি। তোমার তদন্ত যদি শেষ হয়ে থাকে তাহলে সামনে থেকে যাও। তোমার শার্টের দিকে যতবার তাকাচ্ছি ততবার শরীর ঝিমঝিম করে উঠছে। আনিস বলল, তোমার সামনে থেকে যেতে চাচ্ছি না, শার্টটা বরং বদলে আসি। নবনী ক্লান্ত গলায় বলল, যাও বদলে আসো, হালকা রঙের কিছু পরবে, সবচেয়ে ভালো হয় সাদা। নবনী 1 ঘন্টা সময় লাগিয়ে গোসল করল। গোসল শেষ করে বিছানায় পড়ে গেল। তার গায়ের তাপ 103-এর চেয়েও সামান্য বেশি। আনিস বলল, খুব খারাপ লাগছে? নবনী বলল, খুব খারাপ না, মোটামুটি খারাপ লাগছে। বমি ভাবটা কি গেছে না এখনো আছে? এখনো আছে। তাহলে কিছু খাবার দরকার নেই, শুয়ে থাকো, ওষুধ দিচ্ছি, এক্ষুনি জ্বর নেমে যাবে। নবনী বলল, ওষুধ দিয়ে এই জ্বর নামাতে পারবে না, এই জ্বর খুব বাড়বে, সারা রাত ছটফট করব, শেষ রাতে ঘুমিয়ে পড়বো, তখন জ্বর থেমে যাবে। কিভাবে বলছো? আমার আধ্যাত্মিক ক্ষমতা আছে, ইএসপি পাওয়ার, সেই ক্ষমতা থেকে বলছি। তোমার ক্ষমতার ব্যাপারটা মানলাম, তারপরে ওষুধ দিচ্ছি, খাও। নবনী তরল গলায় বলল, যে ওষুধে কাজ করবে না সেই ওষুধ খেয়ে লাভ কি? ওষুধ খাবো না। ছেলে মানুষই করো না তো। আমি ছেলে মানুষই করছি না, ওষুধ আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, ওষুধ খেতে হবে না, দেখি জ্বরটা আরেকবার দেখি। নবনী ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, জ্বর আরো খানিকটা বেড়েছে, এখন আমার জ্বর 104। এটাও কি ইএসপি ক্ষমতা ব্যবহার করে বলেছ? হ্যাঁ। জ্বর দেখতে পারবো না? না। পাশে তো বসে থাকতে পারি, নাকি সেটাও পারবো না? কটকটে রঙের শার্টটা বদলে সাদা পাঞ্জাবি পরেছি, এখন নিশ্চয়ই চোখে লাগছে না। নবনী বলল, খাটে না বসে চেয়ারটায় বসো। জ্বর যখন বেশি হয় তখন চোখে আপনা আপনি একটা জুম এফেক্ট তৈরি হয়, সবকিছু চোখের কাছাকাছি চলে আসে। তুমি যদি খাটে বসো আমার কাছে মনে হবে তুমি চোখের উপর বসে আছো। আনিস চেয়ারে বসলো, সে চিন্তিত বোধ করছে। জ্বর যে বাড়ছে এটা বোঝা যাচ্ছে, রোগী ডিলেরিয়ামে চলে যাচ্ছে, তার লক্ষণ স্পষ্ট। চোখের তারা ডাইলেটেড হয়ে যাচ্ছে, অর্থহীন কথাবার্তা বলা শুরু হয়েছে। নবনী আনিসের দিকে ফিরল, ক্লান্ত গলায় বলল, আমি চাচ্ছি জ্বরটা আরেকটু বাড়ুক। আনিস বলল, কেন? আমি খুব জরুরি কিছু কথা তোমাকে বলতে চাচ্ছি। ক্লাস বাদ দিয়ে তোমার এখানে এসেছি কথাগুলো বলার জন্যে। মুশকিল হচ্ছে কথাগুলো বলতে পারছি না, জ্বরের ঘোর তৈরি না হলে বলা যাবে না। চুপ করে শুয়ে থাকো, এখন কিছু বলতে হবে না। জ্বরের এই সুযোগটা আমার গ্রহণ করা উচিত, এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর কখনো হয়তো বলতে পারবো না। কথাগুলো কি খুবই জরুরি? হ্যাঁ, জরুরি, খুবই জরুরি। যদি খুব জরুরি হয় তাহলে জ্বর লাগবে না, তুমি এমনিতেই কথাগুলো বলবে, হয়তো একটু বেশি সময় নেবে। তাছাড়া জরুরি কথা খুব গুছিয়ে বলতে হয়, মাথায় জ্বর নিয়ে গুছিয়ে কথা বলতে পারবে না। আমি কি এলোমেলো ভাবে কথা বলছি? না, তা বলছো না। তাহলে কথাগুলো আমি এখনই বলবো, তার আগে এক গ্লাস ঠান্ডা পানি খাবো। ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে। এখানে বরফ পাওয়া যায় না, তাই না? সিদ্ধিরগঞ্জে বলে একটা জায়গা আছে, সেখানে বরফ কল আছে। আমি সুজাত মিয়াকে বরফ আনতে পাঠিয়েছি। কখন পাঠিয়েছো? তুমি যখন গোসল করছিলে তখন। থ্যাংক ইউ, বরফ আসছে শুনেই ভালো লাগছে। তুমি মানুষটা খুবই গোছালো, তোমার মতো স্বামী পাওয়া যে কোনো মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার, হয়তো আমার জন্যেও। হয়তো বলছো কেন, সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ আছে। বাতি নিভিয়ে দাও, চোখে আলো লাগছে। আনিস বাতি নিভিয়ে দিয়ে বলল, তুমি কি বলতে চাচ্ছিলে বলো। নবনী ক্লান্ত গলায় বলল, আমি অন্ধকারে কথা বলতে পারি না, কথা বলতে হলে আমার মুখ দেখতে হয়, কাজেই আজ বাদ থাক। আনিস বলল, আচ্ছা, বাদ থাক। সঙ্গে সঙ্গে নবনী খাটের উপর উঠে বসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলছি। তুমি শুনে খুবই মনে কষ্ট হবে, তারপর বলছি। তোমার সঙ্গে আমার বিয়েটা ওয়ার্ক আউট করছে না। মানুষ হিসেবে তুমি খুব ভালো, মেয়ে হিসেবে আমিও ভালো, তারপরেও না, আমাদের বিয়েটা ফেল করেছে।
অনিস সহজ গলায় বলল, এখনো তো সময় আছে। নবনী বলল, সময় তো আছেই, জোড়াতালি দিয়ে আমরা হয়তো এগিয়ে যাব। আমি জোড়াতালি ব্যাপারটা পছন্দ করি। আনিস বলল, তোমার শরীর ভালো না, জ্বর অনেক বেড়েছে, জটিল একটা বিষয় নিয়ে আলাপ করার মতো অবস্থা তোমার না, আমরা পরে আলাপ করি। মামুনি বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, আমার কথা যা বলার বলে ফেলেছি, আমার আর কিছু বলার নেই। জহির খাঁ খেতে বসেছেন। একটু দূরে বসেছে সৌগির। খাওয়া দাওয়ার আয়োজন ভালো, গ্রামের দাওয়াতে পোলাও কোরমা থাকেই। তারপরে আছে রুই মাছ ভাজা, এক একটা টুকরো প্লেটে ধরে না এত বড়। মাছের মাথাটা সৌগিরকে দেওয়া হয়েছে। সে কিছুক্ষণ পর পর তৃপ্তি নিয়ে মাছের মাথাটার দিকে তাকাচ্ছে। জয়ী খা বললেন, পাক কেমন হয়েছে? ছবির মুখ ভর্তি মাছ। সে অনেক কষ্টে বলল, বেহেশতি খানা হয়েছে চেয়ারম্যান সাহেব, দাওয়াতি মেহমান এই খানা খাইতে পারলো না, এটা একটা আফসোস। আফসোস করার কিছু নাই, আইজ আসতে পারে নাই, আরেকদিন আসবো, সুবিধা অসুবিধা সবেরই আছে। শুনেছি ডাক্তার সাহেবের স্ত্রীরে জিনে ধরেছে, সারাদিন আউলা চুলে জঙ্গলে জঙ্গলে ঘুরছে, সুযোগ বুঝা ধরছে জিনে। শোনা কথায় কান দিও না, কানের উপরে বিশ্বাস নাই, কান নিউ খারাপ। অতি খাঁটি কথা বলেছেন চেয়ারম্যান সাহেব। তরকারিতে লবণ কি একটু কম হয়েছে? একদানা লবণ কম হয় নাই, আবার একদানা লবণ বেশিও হয় নাই, জবরদস্ত হয়েছে। খাও, আরাম করে খাও, মাথাটা ভাইঙ্গা মুখে দাও। সগির আগ্রহের সঙ্গে মাথা ঘামল। আনন্দে তার চোখে পানি এসে যাচ্ছে। সে অতি সাধারণ একজন, রেলে রেলে ম্যাজিক দেখায়, দড়ি কাটার ম্যাজিক, পয়সার ম্যাজিক, পাশের ম্যাজিক, সমস্ত সস্তার ম্যাজিক। তারপরেও চেয়ারম্যান সাহেবের মতো মানি লোকের কাছে তার ডাক পড়ে, এটা ভাগ্য ছাড়া আর কি। তাকে অবহেলাও করা হচ্ছে না, উঠানে কলা পাতায় খাবার দেওয়া হচ্ছে না, চীনামাটির বাসনেই সে খাচ্ছে। চলে যাবার সময় চেয়ারম্যান সাহেব 10 টাকা বকশিসও দিয়েছেন। অতি নান্দাইল রোড থেকে অনেক রাতে ফিরছে, তার হাতে হারিকেন। হারিকেনের সবচেয়ে বড় সুবিধা হলো দূরের কিছু দেখা যায় না। গ্রামে পথ চলার জন্য হারিকেন কাজের কিছু না, অন্ধকারে পথ চলতে টর্চ লাগে। মতির টর্চের ভাগ্য খুব খারাপ, টর্চ কেনার 7 দিনের মাথায় সে হারাবেই। ডাক্তার সাহেবের সাইকেল বেচা টাকায় টর্চ কিনতে গিয়েও সে কেনেনি। কিনে কি হবে, 2 দিন পরে তো হারাবেই। এখন মনে হচ্ছে টর্চ না কেনাটা খুবই বোকামি হয়েছে। গ্রামে নানান উপদ্রব শুরু হয়েছে, চোর ডাকাতের চেয়েও হাজার গুণে ভয়ঙ্কর কিছু ঘুরে বেড়াচ্ছে। এই সময় টর্চ ছাড়া গ্রামে আসাই ঠিক না। একটা টর্চ, একটা হারিকেন। টর্চ দরকার দূরের জিনিস দেখার জন্য, হারিকেন দরকার জ্বলন্ত আগুনের জন্য। নিশিরাতে মানুষের শরীর ধারণ করে যারা চলাফেরা করে, তারা একটা জিনিসই ভয় পায়, সেই জিনিসের নাম আগুন। জুম্মা ঘরের কাছাকাছি এসে মতি বিড়ি ধরালো। জিন ভূত বিড়ির আগুনকেও ভয় পায়। বাতাসের হঠাৎ ঝাপটায় হাতের হারিকেন নিভে যেতে পারে। বাড়ির বিড়ির আগুন, বিড়ির আগুন নিভে না। সবচেয়ে ভালো কিছু ছিল আয়তাল কুরসির তাবিজ। গলায় একটা তাবিজ পরা থাকলে 10 হাতের ভেতর জিন ভূত খারাপ বাতাস কিছুই আসতে পারে না। এই তাবিজের বড় সমস্যা হলো তাবিজ গলায় নিয়ে নাপাক অবস্থায় থাকা যায় না, আজে বাজে জায়গায় যাওয়া যায় না। মতি থমকে দাঁড়ালো। ইমাম সাহেবের বাড়ির উঠোনে কে যেন হাঁটাহাঁটি করছে। হারিকেনের আলো উঠানে পর্যন্ত যাচ্ছে না। তারপরেও মতি নিশ্চিত একজন কেউ হাঁটাহাঁটি করছে। তার গায়ে কালো আচকান। মতির শরীর ঘেমে গেল। তার সমস্ত মন চাচ্ছে হারিকেন ফেলে উল্টো দিকে দৌড় দিতে, কিন্তু হাত পা জমে গেছে। সে বুঝতেই পারল না কখন তার হাত থেকে হারিকেন পড়ে গেছে। সে বিকৃত গলায় বলল, কে কে, উঠানে কে? মতি অবাক হয়ে দেখল উঠানের মানুষটা তার দিকে এগিয়ে আসছে। সে আবারও ভাঙা গলায় বলল, কে কে? মানুষটা থমকে দাঁড়ালো, স্পষ্ট গলায় বলল, আপনি ভয় পাবেন না, আমি জিন ভূত না, আমার নাম সকিনা, আমি ইমাম সাহেবের মেয়ে। পায়ের কাছে পড়ে থাকা হ্যারিকেন নিভে যায়নি, দপদপ করে জ্বলছে, প্রচুর ধোঁয়া বের হচ্ছে। মতি হ্যারিকেন তুলে অবাক হয়ে তাকিয়ে রইল।
কালো চাদর গায়ে জড়িয়ে যে মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে, এত রূপবতী মেয়ে সে তার জীবনে কখনো দেখেনি। বেহেশতের পরী এই মেয়ের কাছে কিছু না। বেহেশতের যে কোনো হুরকে এই মেয়ে দাসী হিসাবে বিনা বেতনে তার কাছে রেখে দিতে পারে।